নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, যে প্রোটেস্টটা দেখছেন আপনারা, সেটা একদম এনএসইউআই অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। সেই প্রোটেস্টটা একদম সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের যে প্রধান দপ্তর, সেই দপ্তরের বাইরে এই প্রোটেস্ট দেখানো হয়েছে। এবং সেখানে একজন ব্যক্তি, তিনি সম্পূর্ণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তেমন সেজেছেন এবং তাকে দড়ি পরিয়ে রীতিমতন বাদবাকি লোকজন নিয়ে যাচ্ছে এবং এক দালাল বলা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। অবশ্যই এই মুহূর্তে এই ভিডিওটা ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে এবং তার সঙ্গে আরো ভিডিও ভাইরাল হয়েছে, আপনাদেরকে দেখাবো। কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ বিস্তারিত বিষয়টা আপনাদের যদি ব্যাখ্যা করি, যে মীনাক্ষী নটরাজন, তার যে রাজ্যসভার প্রার্থী পদটা, সেটা বাতিল করে দেয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আপনাদেরকে আগেই জানিয়েছি। তার পরবর্তীতে অভিষেক মানু সিংভি, যিনি কংগ্রেস নেতা এবং অবশ্যই সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী, তিনি দেখা করতে যান জ্ঞানেশ কুমারের সঙ্গে। কিন্তু তার পরবর্তীতেও তাদেরকে কোনো ধরনের কোনো রিলিফ দেওয়া হয়নি। একদম দাবি করা হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেখানে যে অভিযোগটা জমা পড়ে বিজেপির তরফ থেকে, যে মধ্যপ্রদেশের এই যে প্রার্থী, রাজ্যসভার প্রার্থী মীনাক্ষী নটরাজন, তার বিরুদ্ধে কেস রয়েছে, ক্রিমিনাল কেস। কিন্তু আদপে সেই কেসটা কিন্তু নয়, অন্য কারোর নামে কেস করা হয়েছে এবং সেখানে এই মীনাক্ষী নটরাজন, তার নামটা উল্লেখ আছে মাত্র, কিন্তু তাতেও অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে তিনি এই তথ্যটা লুকিয়ে গিয়েছেন তার হলফনামা, এবং সেই জন্য তার প্রার্থী পদটাই বাতিল করে দেয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো সেটা নিয়ে যখন সুপ্রিম কোর্টে মুভ করে কংগ্রেসের পক্ষ থেকে, আমরা দেখতে পাই গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু তাদের কোনো ইন্টারিম রিলিফ দেয়নি এবং ইন্টারিম রিলিফ না দিয়ে আজকে সম্পূর্ণ শুনানিটাকে আবার রাখা হয়েছে সুপ্রিম কোর্টে শুক্রবার দিন। কিন্তু তাতে হবেটা কি? তার কারণ গতকাল ছিল হচ্ছে ফাইনাল ডেট, নমিনেশন ফাইল করার ফাইনাল ডেট গতকাল ছিল এবং সেই ক্ষেত্রে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে রাজ্যসভায় তাদের এমপি নিয়ে চলে যাবে। এবং ইসিআই এর যে চেহারা, সেটাকে নিয়ে একজন সেজেছিলেন এবং তিনি সম্পূর্ণ তাদের কার্যক্রম, যে কিভাবে তারা কাজ করছে, সেটাকে তুলে ধরবার জন্য একটা প্রোটেস্ট করেছিলেন। এবং এই প্রতীকী প্রতিবাদ অবশ্যই কিন্তু এই মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। আপনারা দেখুন একদম সরাসরি সেই প্রতিবাদ, যেখানে একদম পুলিশ যখন তাকে এসে তুলছে, এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ব্যক্তি সেজেছেন, তাকে যখন পুলিশ জবরদস্তি করে তুলছে, তখন তিনি বলছেন যে আমাকে উঠিও না, আমাকে যে তোমরা যেখানে বলবে আমরা সেখানে সরকার তৈরি করে দেবো, তোমরা যেখানে বলবে আমরা সেখানে আমাদের ইচ্ছে মতন সরকার ফেলেও দেবো। সরকার গিরা দু, বলো তো সরকার গিরা দু, বলো তো সরকার গিরা দু। সম্পূর্ণ মানুষের রায় যে ভোটটা হয়, সেটা কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে ডাইলিউটেড হচ্ছে। এনএসইউআই তাদের প্রতিবাদের তরফ থেকে কিন্তু এই কথাটাই উঠে আসছে। শুধু তাই নয়, একদম সরাসরি যখন বাসে করে নিয়ে যাচ্ছে, আপনারা তো দেখলেন বাসে তোলার মুহূর্তের ছবি, বাসে করে যখন নিয়ে যাচ্ছে তখনও একটা ভিডিও প্রচন্ড ভাইরাল হয়েছে। সেই ভিডিওটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ভদ্রলোক সেজেছেন, তাকে বাদবাকিরা জিজ্ঞেস করছেন যে আপনি কার হয়ে কাজ করেন, কাকে আপনি বাবা মনে করেন। সেই জায়গাটা একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু বলছে যে আমি মোদিজির হয়ে কাজ করি, আমি বিজেপির হয়ে কাজ করি এবং পর সামনে উত্তরপ্রদেশের নির্বাচন আসছে, পাঞ্জাবের নির্বাচন আসছে, আমি সেখানেও তাদের হয়েই কাজ করব এবং সম্পূর্ণ জায়গায় মোদিজিকে জেতাবো। कौन हो तुम? मैं बीजेपी का दलाल हूँ। क्या करते हो? सीट चोरी। कौन है मोदी तुम्हारे? डैडी। कौन है मोदी तुम्हारे? अरे वो डैडी है, उनको प्रधानमंत्री बनाना मेरा काम है। तुम्हारा लक्ष्य क्या है? मोदी को प्रधानमंत्री बनाना। तो डैडी किसे बोल रहे थे? मोदी को। आगे कहाँ चोरी करोगे? आने वाले टाइम में उत्तर प्रदेश में सीट चोरी करूंगा, उसके बाद पंजाब में और पूरे देश में सीट चोरी करके मोदी को इलेक्शन कमीशन। এই যে একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের ভাবমূর্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে একদম সরাসরি কোথাও কিন্তু গিয়ে তাদেরকে ডিফেম করার একটা চেষ্টা, এটাই কিন্তু এই প্রতীকী প্রতিবাদ তার একটা স্বরূপ হিসেবে উঠে আসছে। আপনারা সম্পূর্ণটা দেখলেন এবং আপনারা বোঝার চেষ্টা করুন যে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে এত বছরের ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যে ইতিহাস, তাতে কোনোদিন কিন্তু এই ধরনের প্রশ্ন ওঠেনি। আমরা টিএন সেশনের নাম শুনেছি, সুকমল সেনের নাম শুনেছি, তারা কিন্তু অবশ্যই
ইলেকশন কমিশনার ছিলেন, কিন্তু তাদের জন্য কিন্তু ভারতবর্ষের ইলেকশন কমিশনের যে ব্যবস্থাটা সেটা সারা পৃথিবীর কাছে কিন্তু একটা স্ট্যান্ডার্ডের জায়গায় পৌঁছেছিল। এমন অবস্থা হয়েছে যে ভারতবর্ষের ইলেকশন কমিশনারকে বিভিন্ন ছোট ছোট যে দেশ আমাদের পরবর্তীতে স্বাধীনতা পেয়েছে তারা নিয়ে যেত ইলেকশন কিভাবে সংগঠিত করবে সেটা শেখবার জন্য। তো সেই ইলেকশন কমিশন এবং সেই ইলেকশন কমিশনারের বিরুদ্ধে যদি এত প্রশ্ন ওঠে এবং প্রশ্ন ওঠার পরেও কোনো ধরনের কোনো সুরাহা না হয়, বিরোধীরা এখনো পর্যন্ত এই ধরনের একদম মজার ছলে প্রোটেস্ট করছে, সেটা দেখতে আপনাদের হয়তো হাসি পেতে পারে, কিন্তু সম্পূর্ণ প্রোটেস্টার যে মর্মার্থ সেটা কিন্তু বেশ খানিকটা লজ্জারই। তার কারণ ভারতবর্ষের নির্বাচন কমিশনার তার বিরুদ্ধে প্রশ্ন ওঠা সেটা কিন্তু ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটার বিরুদ্ধে প্রশ্ন ওঠার সমতুল। এর আগের যে নির্বাচন কমিশনার ছিলেন রাজীব কুমার, তিনি এখন কোথায় কেউ জানে? ভারতবর্ষে তিনি কোথায় আছেন রিটায়ারমেন্টের পরে, পৃথিবীর কোথায় আছেন রাজীব কুমার কেউ জানে? কিন্তু বাদবাকি তার আগের যারা নির্বাচন কমিশনার ছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত এসে বিভিন্ন প্রেক্ষিতে টিভিতে ইন্টারভিউ দেয়, আমরা দেখতে পাই। চিফ ইলেকশন কমিশনার তারাও তো ছিলেন কংগ্রেস আমলে। তো সেই যে জায়গাগুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং আপনাদেরকে জানাই যে এলওপি রাহুল গান্ধী পরপর যে 3টে প্রেস কনফারেন্স করেছিলেন, তিনি বলে দিয়েছিলেন যে কিভাবে ভোটার অ্যাড হচ্ছে, কিভাবে ভোটার ডিলিট হয়ে যাচ্ছে। হঠাৎ করে আমরা দেখতে পেয়েছিলাম কর্ণাটকের ভোটার লিস্টটাকে নিয়ে রাহুল গান্ধী পরপর 3টে প্রেস কনফারেন্স করেছিলেন, কিন্তু সেই প্রেস কনফারেন্স গুলোর পাল্টা ইলেকশন কমিশনার গণেশ কুমার কি করলেন, একটা প্রেস কনফারেন্স করলেন, করে বললেন যে আপনাকে এফিডেভিট করতে হবে। রাহুল গান্ধী যেখানে প্রমাণ দিয়ে প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিচ্ছেন, সেখানে তিনি বললেন আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনাকে এফিডেভিট করতে হবে, তারপর সেই অভিযোগ আমরা গ্রহণ করব। সুতরাং বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে ইলেকশন কমিশন কোথাও গিয়ে সম্পূর্ণভাবে কন্ট্রোলড। এই বিষয়টা কিন্তু বারংবার বিরোধীদের মুখ থেকে ওঠার পরেও আমরা কিন্তু এটাকে নিয়ে খুব একটা যে একটা বদলানোর চেষ্টা, এই যে একটা পার্সপেক্টিভ তাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে সেটাকে বদলানোর চেষ্টা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং রিসেন্টলি বিহার এবং পশ্চিমবঙ্গের যে এসআইআর পদ্ধতি যেভাবে সংগঠিত হলো সেটাকে নিয়ে তো বিস্তর প্রশ্ন রয়েছে জনমানুষে। এবং অবশ্যই সাধারণ মানুষের সঙ্গে আপনারা যখন কথা বলবেন তখনও কিন্তু আপনারা দেখতে পাবেন একদম বাংলা ভাষায় যদি প্রশ্ন করেন যে ইলেকশন কমিশনের যে কর্মক্ষমতা, ইলেকশন কমিশন যেভাবে ভোট সংগঠিত করছে সেটাকে নিয়ে কি আপনারা সন্তুষ্ট, সেই জায়গাটায় কিন্তু অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছে। তার কারণ পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে 27 লক্ষ মানুষ তারা ভোট দিতেই পারলেন না, এবং এমন একটা সেক্টরে তাদেরকে রাখা হলো, তারা অ্যাবজুডিকেশন পদ্ধতিটার মধ্যে পড়ে তারা ভোট দিতে পারলেন না। কিন্তু এই যে 27 লক্ষ মানুষ, এই 27 লক্ষ মানুষের কিন্তু অবশ্যই 2002 সালের যে ভোটার লিস্ট ছিল সেখানে তাদের বাড়ির কারোর না কারোর সঙ্গে যোগাযোগ কিন্তু ছিল। অবশ্যই তারা কিন্তু ভোট দেওয়ার মতন এলিজিবিলিটি পরবর্তী ভোটগুলোতে পাবেন, কিন্তু এই যে ভোটটা হলো 2026-এ সেটা কিন্তু তাদেরকে ছাড়া হলো। আমরা বলছি না যে ভোটের রেজাল্ট সম্পূর্ণ একটা বদল হয়ে যেত, কিন্তু ইলেকশন কমিশনের ওপর প্রশ্ন উঠলো, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশনের যে কাজ করার পদ্ধতি সেটা নিয়ে প্রশ্ন উঠলো এই মুহূর্তে, সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। কেন প্রশ্ন উঠবে? ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্র, সেই গণতন্ত্রকে যারা সম্পূর্ণ পরিচালনা করবে তাদের উপর, সেই সংস্থার উপর কেন এই ধরনের আমাদেরকে মজা দেখতে হবে, এই ধরনের একদম ভিডিও ভাইরাল হবে এবং সেটা শেয়ার কেন আমাদেরকে করতে হবে? এই প্রশ্নটা আমাদের তরফ থেকেই আমরা একদম রীতিমতো উঠে আসে এবং সেই প্রশ্ন নিয়ে আমরা চর্চা করার চেষ্টা করি। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এটা একটা লজ্জার বিষয় হিসেবে উঠে আসছে কিন্তু, যে ইলেকশন কমিশনকে কেউ বা কারা দেশের মধ্যে এই সংস্থাকে বিজেপির দালাল বলার সাহস পাচ্ছে, তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। তা না হলে এর আগের যারা ইলেকশন কমিশনার তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যান তাদের বিরুদ্ধে তো ক্ষোভ আছড়ে পড়ে না, তাদের তো কেউ এই ধরনের ক্যারিকেচার করেন না। তাহলে এই মুহূর্তে কেন ঘটনাগুলো ঘটছে এটা নিয়ে অবশ্যই কিন্তু একটা চর্চা হওয়া দরকার এই মুহূর্তে। এবং এনএসইউআই তাদের পক্ষ থেকে এই ধরনের প্রতিবাদ, একদম ভিন্ন ধরনের প্রতিবাদ করা হয়েছে, সেটা আপনাদের সামনে রাখলাম। ইলেকশন কমিশনের যে মেইন গেট তার বাইরে করা হয়েছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।